নির্বাচন কমিশন পুনর্গঠনের এনসিপির দাবিকে রাজনৈতিক বিষয় বলছে নির্বাচন কমিশন। এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এসব বিষয়ে কথা বলতে এই মুহূর্তে রাজধানীর কাফরুল থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর কাজী জাহেদ ইকবাল। ডক্টর কাজী জাহেদ ইকবাল, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে শুরুতেই একটু জানতে চাই যে আদালত রায় দিল, নির্বাচন কমিশন গেজেট দিল, তবে কেন ইশরাক মেয়র হতে পারবেন না? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। প্রশ্নটি আসলে যেহেতু সাবজুডিস ম্যাটার, সুতরাং আমাদের এইভাবেই ব্যাপারটি দেখা দরকার। আমরা বরং আদালত কি সিদ্ধান্ত দেন সেটার জন্য আগামীকাল পর্যন্ত অপেক্ষা করি, সেটা হচ্ছে প্রথম কথা। কারণ যেহেতু আদালতের সামনে বিষয়টি পেন্ডিং আছে, তবে আমরা আইনগত একটি অন্য বিষয়ে আলাপ করে নিতে পারি এই বিষয়ে। সেটি হলো যে বাংলাদেশের যতগুলো মেয়র ছিলেন, 12টি সিটি কর্পোরেশনের মেয়রকে সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বরখাস্ত করেছিলেন। এটা হচ্ছে প্রথম কথা, সেটা একটা আইনগত বিষয় রয়ে গেল। এই প্রজ্ঞাপনটি থাকা অবস্থায় আদালতের রায়ের ভিত্তিতে কাউকে আসলে এখানে নিয়োগ করা যাবে কিনা সেইটি একটি প্রশ্ন থেকে যাচ্ছে। সেই প্রশ্নের বাইরে অবশ্য একটি কথা আছে যে চট্টগ্রামে আদালতের রায়ের ভিত্তিতে একজনকে মেয়র হিসাবে শপথ দেওয়া হয়েছে, সেই প্রসঙ্গটিও আছে। এখন এখানে যে প্রসঙ্গটি তো উত্থাপিত হয়েছে, যারা শপথ না দেওয়ার পক্ষে রিট করেছেন, তারা যে প্রশ্নগুলো তুলেছেন সেগুলি আসলে আইনগত প্রশ্ন। তারা বলেছেন যে এই ওনার সিগনেচার বা আরজি সংশোধনী ইত্যাদি যে লয়ের পয়েন্ট যেগুলো, সেই বিষয়গুলো তারা তুলেছেন। তারা প্রকৃতপক্ষে ওই আপনার সরকারের বরখাস্তিকরণের যে নোটিফিকেশন ইত্যাদি এই প্রসঙ্গগুলো আনেননি, বা এই প্রসঙ্গগুলো এনেছেন এরকম শোনা যাচ্ছে না। তো ফলে আমার মনে হয় যে আমাদের আগামীকাল আদালত রায় যদি দেন বা ডিফার করতে পারেন, এটি তো আদালতের সিদ্ধান্ত। তো এই মামলার চূড়ান্ত রায় পর্যন্ত অপেক্ষা করা উচিত যে আদালত কিভাবে সিদ্ধান্ত দেন। তবে আমার মনে হয় যে এইখানে যে আইনগত প্রশ্নগুলো উত্থাপিত হয়েছে সেই বিষয়গুলো আদালতেই সমাধান হওয়া দরকার। তবে খুব অনেক জটিলতা আছে তেমনটি মনে হচ্ছে না। তার কারণ হলো একটা রায়ের তো সিদ্ধান্ত জানাই গিয়েছে, এখন ওই রায়টি আসলে যথাযথ ছিল কিনা, অথবা ওই রায়ের ভিত্তিতে ইসি যে গেজেট নোটিফিকেশন দিয়েছেন সেটিও যথাযথ ছিল কিনা, সেই বিষয়টি আসলে সর্বোচ্চ আদালতে যেহেতু এসেছে, সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের মাধ্যমে এটি সুরাহা হয়ে যাবে বলে মনে হয়। জি, আপনার কাছে তবে আমার এবারে নিজের জি আমার নিজের মনে হয়েছে যে এখানে বেসিক্যালি একটা রাজনৈতিক টানাপোড়েনের বিষয়ও আছে আইনের পাশাপাশি। জি, আপনার কাছে আরেকটি প্রসঙ্গে জানতে চাই যে ছাত্র প্রতিনিধিদের সম্মতিতেই নির্বাচন কমিশন তো গঠিত হয়েছিল। তাহলে এনসিপির আপত্তি কোথায় এখন? একটা বিষয় মনে রাখতে হবে যে আমাদের নির্বাচন কমিশন গঠনের জন্য একটি নির্দিষ্ট আইন আছে, এবং সেই আইন অনুসারে এই নির্বাচন কমিশন যথাযথ প্রক্রিয়ায় তখন গঠিত হয়েছিল, আইন ফলো করে। এখন সাবসিকুয়েন্টলি হয়তো যারা এই নতুন যে আমাদের রাজনৈতিক দল এনসিপি, তারা যে প্রশ্নটি তুলেছেন আমরা দেখলাম, সেটি হলো এর নিরপেক্ষতার প্রশ্নটি। এখন এটা তো রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। যদি কোনো রাজনৈতিক দল মনে করেন যে ইসি তার নিরপেক্ষ আচরণ হারাচ্ছেন বা নিরপেক্ষ আচরণ করছেন না, সেটি আসলে যতটা আইনগত প্রশ্ন তার থেকে বেশি আচরণগত প্রশ্ন। তো সুতরাং যদি রাজনৈতিক দলগুলোকেই তো নির্বাচনে অংশ নিতে হবে এই ইলেকশন কমিশনের অধীনে, তো সেই ইলেকশন কমিশনের বিষয়ে যদি কোনো রাজনৈতিক দলের অনাস্থা থাকে, সে প্রসঙ্গ তো তারা তুলতেই পারেন। এখন একটা সময়ে কারো সম্মতিতে কিছু গঠিত হয়েছিল, কিন্তু পরবর্তীতে যদি তারা ফিল করেন যে এই গঠিত প্রতিষ্ঠানটি যেরকম যে ধরনের আচরণ করা উচিত নিরপেক্ষ তেমনটি করছেন না, তাহলে তারা সেই প্রশ্ন তুলতে পারেন। তবে সবচেয়ে বড় আচ্ছা, কথা আরেকটি হলো বিষয় জানতে চাই যে ইশরাক তো চাইলেন দুই উপদেষ্টার পদত্যাগ। সেক্ষেত্রে কয়েকজনের সমালোচনাও করেছে এনসিপি। এ নিয়ে অন্তর্বর্তী সরকারের ব্যাখ্যা দেওয়া উচিত বলে আপনি মনে করেন কিনা? দেখেন, এটা তো আসলে রাজনৈতিক বিষয়, এটি আইনগত বিষয় না। তবে যদি জনগণের পক্ষ থেকে বা যারা মূল স্টেক হোল্ডার 5ই আগস্টের এই গণ অভ্যুত্থানের, তাদের দিক থেকে যদি এই প্রশ্ন উত্থাপিত হয়, নিরপেক্ষতার প্রশ্ন বা অন্য কোনো প্রশ্ন, তাহলে আমার মনে হয় যে সরকার নিশ্চয়ই তার অবস্থান ব্যাখ্যা করতে পারেন।
ডক্টর কাজী জাহিদ ইকবাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।